বীরভূম রুক্ষ লাল কাঁকুড়ে মাটি। অনেকে বলেন বীরাচারী সাধনার ভূমি বলেই নাকি এর নাম বীরভূম। অনেকে আবার বলেন বীরের ভূমি বলেই নাম বীরভূম। পশ্চিমবঙ্গের অনেকগুলো সতীপীঠের বেশিরভাগ সতীপীঠ রয়েছে এই বীরভূমেই। বীরের ভূমি, সাধনার মাটি। রাঙামাটির এই জেলার নানান রূপও আছে। এই সেই মাটি যে মাটিতে নিজের সাধনার জীবন কাটিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এই মাটি শক্তি সাধনার পীঠস্থলও বটে। শক্তিপীঠের এই মাটিতে রাজনৈতিক শক্তির সমীকরণ বুঝতেই আমি হাজির বীরভূমে ভোটের ভবিষ্যৎ নিয়ে। গত কয়েক বছরে রাজনীতির নাগরদোলায় নানা চড়াই উতরাই দেখেছে বীরভূম। কেষ্টর দাপট দেখেছে, কাজলের উত্থান দেখেছে, ক্ষমতার নাগরদোলায় অনন্ত ঘূর্ণি। কেউ এগিয়েছে, কেউ পিছিয়েছে, কেউ উপরে উঠেছে, কেউ নিচে নেমেছে। রুক্ষ এই মাটিতে সবুজের দাপটটি আগের মতোই উর্বর আছে, নাকি গোপনে গোপনে তলে তলে শীত কেটেছে বিজেপি? 26-এর ভোটের আগে সেটাই বুঝে নেওয়ার পালা। বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতে জোড়া ফুল। এই বাংলার এবার নির্বাচনে আমাদের চেয়ে ক্ষতি ওদের বেশি হবে। তৃণমূল হারবে, বিজেপি জিতবে। আমি কোনো সময় প্রতিপক্ষকে কমজোর ভাবি না। মানুষ এটা জেনে গেছে জনতা। দিনের শেষে হাসিটা তৃণমূল কংগ্রেসে হাসবে। বীরভূমে এবার মেজরিটি সিট আমরা জিতব। পেলে একটা পেতে যাবে এবার মমতা, এটা মানুষ জানে। যে প্রতিশ্রুতি দিচ্ছে ফলস প্রতিশ্রুতি। ভয়ঙ্করভাবে প্রতিষ্ঠান বিরোধিতা মানুষের মধ্যে রয়েছে। জগন্নাথ তো ধরুন দিদির হেলিকপ্টারে চেপে রাজনীতি করবে। এই সিন্ডিকেটের রাজত্বকে খতম করতে হবে। হিন্দু কি মুসলমান সবাই এক কাট্টা হচ্ছে বিজেপিকে জবাব দেওয়ার। রয়্যাল বেঙ্গল টাইগারের মতনই থাকবে। সে টাইগারটা হচ্ছে মমতা ব্যানার্জি। লালমাটির এই জেলায় রাজনীতির রং এককালে লাল ছিল। সিপিআইএমের শক্ত দুর্ভেদ্য ঘাঁটি। পরিবর্তনের পর অনুব্রত মণ্ডলের হাত ধরে এই জেলায় আস্তে আস্তে তৈরি হয় সবুজের সাম্রাজ্য। দেখুন, বীরভূমে সংগঠন কিন্তু আমি মনে করি সব জায়গার চেয়ে বীরভূমের সংগঠন কিন্তু ওকে। আমি যখন ছিলাম না তখনও কিন্তু ভালো রেজাল্ট হয়েছে আমার নাম করে, আমার ছবি দিয়ে। এবং দিদি বীরভূমে মেন পরিচিত হচ্ছে দিদির মুখটা বীরভূমে খুব কাজে লাগে, যেহেতু দিদির বীরভূম বাড়ি। দিদিকে সবাই শ্রদ্ধা করে, ভালোবাসে। আর এই সংগঠন আমি 77 সাল থেকে করে আসছি। গাই বছরে ভোট করেছিলাম গৌরী চন্দ্রে। আমি গ্রাম থেকে জিতে এসেছিলাম, আমার মনে আছে। আমি বোলপুর শহরে এসে হেরে গেছিলাম 500 ভোটে, 553 ভোটে হেরে গেছিলাম। তো এই সংগঠন আমার জিত ছিল যে সিপিএমকে তাড়াবো, আমি তাড়াতে পেরেছি। তার মানে আপনি একমাত্র লোক যিনি এমএলএ হননি, যিনি এমএলএর টিকিট ফিরিয়ে দিয়েছেন, এমপির টিকিট ফিরিয়ে দিয়েছেন, আপনাকে রাজ্যসভায় বলা হয়েছে তাও ফিরিয়ে দিয়েছেন। আমি রাজ্যসভায় দাঁড়াতে আসিনি, কারণ ওটা আমার নেশা নয়। আমার নেশাটা হচ্ছে মানুষের সঙ্গে থাকা, মানুষের পাশে থাকা। এইটাই কিন্তু অরিজিনাল আমার নেশা। এবারের ভোটে কী হবে তুমি দেখা, আমি তোমাকে বলে দিয়েছি খুব পরিষ্কার। ওরা ভাবছে 2-3টে পাবো, পেলে একটা পেতে পারে। না, আমি বিশ্বাস করি না। তার কারণ গতবারে 2021-এ একটা পেয়েছিল বিজেপি, দুবরাজপুর। আমার তো মনে হয় 3 থেকে 4টে সিটের চাপ রয়েছে। যেমন আমাকে একটা নাম বলুন। আমার মনে হয় শিউড়ি সিট চাপ রয়েছে। শিউড়ি জিতে গেছে, চ্যালেঞ্জ করলাম। ময়ূরেশ্বর ও জিতে গেছে। রামপুরহাট,
রামপুরহাট আশিস আরামসে জিতে যাবে। তোমার সাংবাদিক যারা আছে তাদের জিজ্ঞেস করো, যদি রামপুরহাটে ক্যান্ডিডেট হতো তাহলে ব্যাপার ছিল। ক্যান্ডিডেটটা হচ্ছে ধ্রুব সাহা, যার গ্রহণযোগ্যতা অনেক কম। কেষ্টদা, বীরভূমের সংগঠন কি আগের মতোই আছে তৃণমূল কংগ্রেসের? একটু ক্ষতি হয়েছে, কারণ আমাকে জেলা প্রেসিডেন্ট সরিয়ে দেওয়ার পর থেকে মানুষ একটা সেন্টিমেন্ট নিয়েছে। আমি চুরি করি নাই, ডাকাতি করি নাই, খালি বিজেপিতে গেলাম না বলে আমাকে আমার মেয়েকে জেল খাটাবে, সেটা বিভিন্ন মানুষ। আমি তোমার এখানকার সাংবাদিকদের জিজ্ঞেস করলে পেয়ে যাবে। কেষ্টদা, তুমি দীর্ঘদিন জেল থেকে ফিরে আসলে, তুমি বীরভূমের রাজা ফিরেছে, রাজার রাজপাট কি আগের মতো আছে? বীরভূমের সংগঠনে যা আছে কেউ থাপা মারতে পারবে না। মোটামুটি দিদি বা অভিষেক যে পরিমাণে এসছে তাতে কিন্তু বীরভূমকে নড়ানো শক্ত আছে। দু 2016 বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার 11টি আসনের মধ্যে 9টি আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। 2021 বিধানসভা নির্বাচনে আসন বেড়ে হয় 10টি। একটি আসন জেতে বিজেপি, সেটা হচ্ছে দুবরাজপুর। 2024 লোকসভা ভোটের সময় এই জেলার 2টি লোকসভা আসনই জিতে নেয় তৃণমূল কংগ্রেস। সময়ের সঙ্গে সঙ্গে অজয় নদীর স্রোতের জলও বয়ে গেছে অনেকখানি। প্রশ্ন একটাই, বীরভূমে কি এখনো অটুট আছে সবুজের মাটি? দেখুন, যা হবে সে তো মানুষ জানে, কিন্তু আমি মাটিতে গিয়ে যা বুঝতে পারছি, চরম প্রবল ভয়ঙ্করভাবে প্রতিষ্ঠান বিরোধিতা মানুষের মধ্যে রয়েছে। বীরভূমের পাটিগণিত এবং এসআইআর পরবর্তী রসায়ন দুটোই সম্পূর্ণভাবে আমাদের পক্ষে আছে, এবং সেই সঙ্গে তৃণমূলের ভেতরের যে মারামারি, সেই মারামারি স্বয়ং মুখ্যমন্ত্রী এসেও নিয়ন্ত্রণ করতে পারেননি। যে বিজেপি যেভাবে লক্ষ্যজনকভাবে নির্বাচন কমিশনারদের নাম কেটেছে, তাই যাদের নাম আছে তারা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং ডবল শক্তিতে তৃণমূলের কাজ করছে। বীরভূমে এবার মেজরিটি সিট আমরা জিতব, এবং তার প্রমাণ আমরা গত 9 এপ্রিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সিউড়ির যে জনসভা সেখানে আমরা দেখেছি। এককালে বীরভূমের রাজনীতি মানেই ছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল, চড়াম গুড় বাতাসা। এখানেও প্রবল ক্ষমতাধর কেষ্টকে 2022 সালে গরু পাচার মামলায় গ্রেপ্তার করে সিবিআই। দীর্ঘ সময় জেলে ছিলেন কেষ্ট। তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন, ঘরে ফিরেছেন, রাজনীতিতেও ফিরেছেন। কিন্তু কেষ্টর আগের রাজপাট অটুট আছে কি? এক সময় ভোটের বাংলা সরগরম করতো তোমার নামে, তুমি একটা লাইন বেঁধে দিতে, যেমন গুড় বাতাসা, চড়াম খেলা হবে। এখনো বলছি, হ্যাঁ, বেঙ্গল ইজ দ্য রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল গর্জনী। অনুব্রত মণ্ডল ফিকে হয়ে গেছে। গরু চুরি, কয়লা চুরি এবং নানান দুর্নীতির সঙ্গে যুক্ত অনুব্রত মণ্ডল জেল খেটে আসার পর থেকে সে আজকে সেই ধরনের তার কথাবার্তা, চরম গুড় বাতাসা, যা নকুলদানা যাই বলেছে সবগুলো সে এখন ভুলে গেছে। কেষ্টর অনুপস্থিতিতে এই জেলায় যার মুখ সব থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছে তিনি হলেন কাজল শেখ। বর্তমানে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, নানুরের বাসিন্দা। এবারে বিধানসভা ভোটে লড়ছেন হাসন কেন্দ্র। বীরভূমের তৃণমূলের জমি কি আগের মতো পোক্ত আছে? অনেকে তো বলছে বিজেপির আসন বাড়বে। কে কী বলছে সেটা আমি জানি না, কিন্তু আমি দিনের শেষে একটা কথা বলবো, বিজেপি তো ভোটের বাজনা বাজলে আসে, টাকার বস্তা নিয়ে আসে, অন্য রাজ্য থেকে পারিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসে, মানুষকে মিথ্যা প্রলোভনা দেয়, ধর্ম নিয়ে রাজনীতি করে, বর্ণ নিয়ে রাজনীতি করে। কিন্তু আমরা 365 দিন মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। স্বভাবতই বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। আর বীরভূম জেলার মানুষ তথা বাংলার মানুষ
মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গজননী, বাংলার মা, তিনি সারা বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছায়াতলে রেখেছেন। একদিকে কেষ্ট, অন্যদিকে কাজল শেখ। বীরভূমের রাজনীতিতে হাঁড়ি কলসির ঠোকাঠুকি লেগেই থাকে। তবে তৃণমূলের অনেকেই বলছেন ভোটের সময় সবাই নাকি একজোট। এখানে কোনো সমস্যায় ফেলবে না। অনুব্রত মণ্ডল সবসময় বোলপুর বিধানসভা যে কেন্দ্র সেখানে থাকে এবং সে যে কাজ করেছে, ওই তৃণমূলের তৈরি থেকে যেভাবে কাজ করেছে, মানুষ সেটাকে মনে রাখে। কেষ্টদা, অনেকে বলছে এই ভোটে অনুব্রত মণ্ডল তাকেই সাহায্য করছেন যিনি তোমার সাহায্য চাইছেন, এর বাইরে কোনো কেন্দ্র নিয়ে নাকি তুমি মাথা ঘামাচ্ছ না। না, আমার বাইরে যে আমি যেমন সাঁইথিয়া উঠে পড়ে মুরেশ্বর উঠে পড়ে নলাটে আছে, সিউড়িতে আমি যারা ওখানে সাংবাদিকরা আছে তারা জানে আমি সিউড়িতে কী করছি না করছি। কাজল শেখের হাসনে যাবে না? আমাকে তো ডাকে নেয় একদিনও, আমাকে তো কোনোদিন বলে না যে হাসনে যেতে। নমিনেশন ফাইল করার পর বলেছে আমার যোগ্যতা আমি ক্যান্ডিডেট হয়েছি। কাজল, বীরভূমে কেষ্ট মণ্ডলের সাথে তোমার বিবাদ একটা চর্চার বিষয় হয়ে গেছে। কেষ্টদাও তো নিজে বলছে যে আমাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে দলের একটু ইয়ে তো হবেই, অসুবিধা তো হচ্ছেই। বিবাদ বলছেন কথাটা ঠিক, এটা সংবাদ মাধ্যম প্রচার করছে। আমি আমার পক্ষ থেকে যদি বলি, আমার সঙ্গে কেষ্টদার কোনো বিবাদ নেই। কেষ্টদা দলের সৈনিক, আমিও দলের সৈনিক। উনিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। হাসন বিধানসভায় কেষ্টদা আমার হয়ে প্রচারে গিয়েছে। উনি বলেছেন হাসন বিধানসভা মানুষকে কাজলকে ভোট দাও। প্রচারে গেছে? অবশ্যই। বললো তো প্রচারে যায়নি আমি। যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিল হাসন বিধানসভা, উনি গিয়েছিলেন, স্টেজে উঠে আমার নাম নিয়ে বক্তব্য রেখেছিলেন। 21-এর বিধানসভা ভোটে বীরভূম জেলা থেকে একমাত্র দুবরাজপুর জিতেছিল বিজেপি। 26-এর বিধানসভা ভোটেও দুবরাজপুর বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই জেলায় বিজেপির সবথেকে পুরনো মুখ দুধকুমার মণ্ডল। দীর্ঘদিন বাদে ভোটের ময়দানে তিনি। 2011 সালে তিনি ময়ূরেশ্বর থেকে ভোটে লড়েছিলেন, 2016 সালে লড়েছিলেন রামপুরহাট থেকে, আর 2019 সালে তিনি বীরভূম থেকে লোকসভায় প্রার্থী হয়েছিলেন। কোনোবারই জিততে পারেননি দুধকুমার। এবারও তিনি দাঁড়িয়েছেন ময়ূরেশ্বর থেকে। দুধকুমারের লড়াই অতটা সহজও কিন্তু নয়। এবছরের এই লড়াইয়ের মাঠ ছেড়ে অভিজিৎ রায় এখনই পালিয়ে গেছে এবং ভোটের ফল ঘোষণার পর অভিজিৎ রায়ের আর টিকিটাও পাওয়া যাবে না। কারণ এই জেলার এই বিধানসভার মানুষ এবার নিশ্চয় করে নিয়েছে এবার পশ্চিমবাংলার সরকারকে পাল্টাতে হবে এবং পশ্চিমবাংলার এই বিধানসভায় আমরা যারা 91 সাল থেকে শুধু অত্যাচারিত হয়েছি, ঘর ছাড়া হয়েছে, আমাদের ছেলেদের ঘর বাড়ি ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছে, সেখানে এবছরের নির্বাচনে মাঠে আমি নামার পর থেকেই তারা উজ্জীবিত হয়েছে। তারা প্রতিশোধ নেওয়ার জন্য নয়, প্রতিরোধ এবং প্রতিবাদ জানানোর জন্যে, ব্যালট বক্সে প্রতিবাদ জানানোর জন্য এবছরের নির্বাচনে বিপুল 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 সাড়া জাগিয়েছে এবং এবছরে এই সরকারের বিধানসভার এই সিটও পরাজিত হবে এবং সরকারকে নিশ্চিত করে এবার বঙ্গোপসাগরে ছুড়ে ফেলবে। বীরভূমে বিজেপি আছে, কিন্তু সেই দাপট নেই। 2021-এর বিধানসভা নির্বাচনে এই জেলা থেকে বিজেপি পেয়েছিল 39% ভোট। 2024-এর লোকসভায় সেই ভোট শতাংশ কমে দাঁড়ায় 38%। বিজেপির উপস্থিতি থাকলেও ভোটে কিন্তু সাফল্য মেলেনি।
ভোট হোক বা না হোক, একসময় অশান্তিই ছিল বীরভূমের দিনলিপি। বোমা, গুলি, রক্তারক্তি। বিরোধীরা মাথা তোলার চেষ্টা করলেই সিপিএমের আমলে শক্ত হতো বজ্রমুষ্টি। সেই থেকে সংঘাত, সুচপুরের মতন ঘটনা। তবে তৃণমূল আমলের শুরু থেকেও বারবার অশান্ত হয়েছে লাভপুর, নানুনের মতো এলাকা। এক্ষেত্রে লড়াই প্রধানত বিজেপি বনাম তৃণমূল। তবে সবাইকে নাড়িয়ে দিয়েছে বকটুইয়ের ঘটনা। সিউড়ির তৃণমূল বিধায়ক ছিলেন বিকাশ রায়চৌধুরী। এবার এই কেন্দ্রে দল তাকে টিকিট দেয়নি। এই কেন্দ্রে এবার লড়াই চট্টোপাধ্যায় বনাম চট্টোপাধ্যায়, তৃণমূলের উজ্জ্বল চট্টোপাধ্যায় বনাম বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের ঘরোয়া টানাপোড়েন এই কেন্দ্রে এবার লড়াইকে হাড্ডাহাড্ডি পর্যায়ে নিয়ে গিয়েছে। প্রার্থী সুবিধা মানে গত বিধানসভার 2 মে 2021 যে ফল ঘোষণা হয়েছিল, আমি সামান্য ব্যবধানে হেরে গেছিলাম, 2% মার্জিনে হেরে গেছিলাম। আমি 3 মে 2021 থেকে সিউড়ির জন্য পড়ে আছি। যে প্রায় 1 লক্ষ মানুষ আমায় ভোট দিয়েছিল, আমি তাদের জন্য শিয়ালদা সিউড়ি মেমু এক্সপ্রেস করেছি, যা সিউড়িবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যে ভোরবেলা শহরে ট্রেনে উঠবো, সারাদিন কাজ করব, সন্ধেবেলায় আবার ট্রেনে চড়ে সিউড়ি শহরে আসবো। 2016 বিধানসভা ভোটে হাসন কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন কংগ্রেসের মিল্টন রশিদ। এবারও এই কেন্দ্রে প্রার্থী তিনি। তবে বীরভূমের এই রাজনৈতিক লড়াইয়ে এবারও কংগ্রেস বা সিপিএম খুব একটা ফ্যাক্টর হবে বলে মনে করছেন না কেউ। বাঙালির কাছে বীরভূম মানেই শান্তিনিকেতন, কবিগুরুর ঠিকানা, বাঙালিয়ানার আশ্রয়। সেই শান্তিনিকেতনকে ছুঁয়ে গেছে ভোটের উত্তাপে। সম্প্রতি ভিনরাজ্যে হওয়া বাঙালি শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদে এই বোলপুর থেকেই প্রতিবাদ মিছিল শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্য জুড়ে এই ভোটের আবহে যখন বাঙালিয়ানা নিয়ে বিতর্ক চলছে, বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথকেও ছুঁয়ে যাচ্ছে শান্তিনিকেতনের মাটি। অন্যান্য জেলার মতো এই জেলাতেও নানান ইস্যু রয়েছে, স্থানীয় স্তরে নানান ইস্যু রয়েছে, পাশাপাশি দুর্নীতির অভিযোগ রয়েছে, কয়লা, গরু, বালি, পাথর পাচারের ইস্যুও খুব বড় করে রয়েছে। এর সঙ্গে রাজ্য সরকারের নানান কর্মকাণ্ডের উদাহরণও রয়েছে। দেউচা পাচামিতে কর্মসংস্থানের স্বপ্নও রয়েছে। তবে ইস্যুর থেকেও বীরভূমে সব থেকে বড় ফ্যাক্টর হলো নেতা। এসআইআরের নাম বাদ যাওয়া নিয়ে চর্চাও রয়েছে, কিন্তু খুব বেশি জোরালো নয় সেসব আলোচনা। কেশবদা, তোমার অনুপস্থিতিতে রাজ্যে দুটো ভোট হয়েছে, একটা পঞ্চায়েত ভোট আর একটা লোকসভা। দুটোতেই তৃণমূল ভালো ফল করেছে। হ্যাঁ, তোমার 9টা পঞ্চায়েত হেরেছে, 13টা পঞ্চায়েত হেরেছে। আমি কিন্তু কোনো পঞ্চায়েত হারিনি। আর যে ভোটটা 24-এ হয়েছে, ওটা দিদি অভিষেকের জন্য ভোট হয়েছে, দিদির মুখ থেকে ভোট হয়েছে ব্যক্তি। আমি তো 21-এ কাকু 2টো অঞ্চল দিয়ে রেখে দিয়েছিলাম। এসআইআর বিপুল সংখ্যায় ভোটারের নাম বাদ গেছে, এর মোকাবিলা তৃণমূল কিভাবে করবে? দেখুন, তৃণমূল যে এসআইআর যা মোকাবেলা করেছে, আর দিদি অভিষেক আর দিদি যে সুপ্রিম কোর্ট গিয়ে দেখিয়ে দিয়েছে, এটা বাংলার মানুষের চোখ খুলে গেছে। আর একটা কথা তুমি জানবে, এসআরে আমাদের 49 লাখ ভোট বাদ গিয়েছে হিন্দু ভোট। 49 লোক ভোট বাদ গিয়েছে হিন্দু ভোট। কিন্তু তোমাকে একটা কথা বলে দিই, আমাদের চেয়ে ক্ষতি ওদের বেশি হবে। এর কোনো এফেক্ট পড়বে না। এর কোনো মানে যে কারণে যে ভুয়ো ভোটার ছিল, যারা মৃত ভোটার ছিল, যেগুলো এরা বুথ দখল করে ভোট দিত, সেই জায়গাটায় বিজেপি লাভবান হবে। যে বুথ দখল করে, বুথ জাম করে যেভাবে ওই ভোটগুলোকে দিয়ে বিজেপিকে হারাতো,
এবং কাউন্টিংয়ের সময় তারা বুথ দখল করে হারাতো। এবারে সেটা আমরা প্রতিরোধ করব এবং তার লাভটা বিজেপি এই নির্বাচন কমিশনের এই এসআইআর এর কারণে অনেকটা লাভবান হবে। যে ভোটগুলো বাদ দিয়েছে, যে বুথগুলো থেকে সিলেকশন করেছে নির্বাচন কমিশন, সে বুথগুলো টোটালি টিএমসি অধ্যুষিত এরিয়া। বেছে বেছে হিন্দু মুসলিম বলে নয়, যে বুথগুলোতে মুসলিম টিএমসির ভোটার সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। অবশ্যই আমাদের ভোটের জয়ের ব্যবধানটা কিছু কমবে, কিন্তু এতে যে বিজেপির বিশাল কিছু প্রফিট হবে ওরা আশা করেছিল। তৃণমূল কংগ্রেস যদি এসআইআর প্রক্রিয়াটা থেকে সহযোগিতা করত, তাহলে পশ্চিমবঙ্গের 60 লক্ষ বাঙালিকে, বিশেষ করে বাঙালি মুসলমানদের বিচারাধীন ভোটার হতে হতো। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে খোঁচাখুচি করতে গিয়ে যে সময় এই প্রক্রিয়াটা ইআরও মানে বিডিও এসডিও মানে রাজ্য সরকারের অফিসারদের হাত থেকে বেরিয়ে বিচারকদের হাতে গেল, তার পরবর্তীকালে এসআইআর এর পুরো প্রক্রিয়াটা তৃণমূল বিরোধিতায় পরিণত হয়েছে, তৃণমূল বিরোধী হয়ে গেছে। কি মনে হয় তৃণমূল এবার 200 ম্যাজিক ফিগার ছুতে পারবে? তোমাকে আমি আবার আজ একটা কথা বলে রাখছি, রাজনীতি যদি আমার ভিতা না হয়, এক ডেন খাবে না বিজেপি, একের নিচে থাকবে, 100 নিচে থাকে। অনেক নিচে। বীরভূম ঘুরে দেখে আমার মনে হয়েছে এই মাটিতে সবুজের দাপট এখনো অব্যাহত। 11টি আসনের মধ্যে 7 থেকে 8টি আসন অনায়াসে চলে আসবে তৃণমূলের ঝুলিতে। তবে এই জেলায় বিজেপির সাংগঠনিক শক্তি ক্রমশ বাড়ছে, একই সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ কলহও বাড়ছে। সেটা না থামালে 1 থেকে বেড়ে বিজেপি 3 এমনকি 4ও হয়ে যেতে পারে বীরভূম জেলা।